আমরা এখন এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, বিষ্ণুপুরের প্রধান যে অ্যাট্রাকশন রাসমঞ্চ। বিষ্ণুপুর মানেই আমরা টেরাকোটা বুঝি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুরের রাধাশ্যাম মন্দিরে। এই মন্দিরটা কিন্তু শ্যাম আর রাধাকে উৎসর্গ করা, মানে শ্যাম আর রায়কে উৎসর্গ করা। Hello guys, good morning everyone. Welcome to our channel Soulmates on the Go. এখন বাজে ভোর 5:30 আর আমরা আজকে বেরিয়ে পড়ছি একটু আর্লি, অন্ধকার থাকতে থাকতেই অ্যাকচুয়ালি, বিকজ আজকে সারাদিনের একটা অনেক লং ট্যুর আছে। চলো বেরিয়ে পড়ি, শেয়ার করছি তোমাদের সাথে এন্টায়ার জার্নিটা। এখন বাজে সকাল 7:15 আর এখান থেকে আরামবাগ অলমোস্ট 25 কিলোমিটার ডিস্টেন্স। আমরা মোটামুটি আশা করছি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আরামবাগ ঢুকে যাব। এই রাস্তার সিনিক বিউটিটা কিন্তু খুব সুন্দর, মানে আনডাউটেডলি খুবই ভালো সিনিক বিউটি। একটু সরু আর কি, বা স্টেট হাইওয়ে যেহেতু, মানে 4টে লেনের নয়, জাস্ট 2 লেন রোড। রাস্তার কন্ডিশন কিন্তু যেমন বলেছিলাম মোটের উপর কিন্তু খুব ভালো রাস্তার কন্ডিশন। জাস্ট মাঝে মাঝে কয়েকটা জায়গাতে একটু হালকা হালকা পটহোলস রয়েছে, ওগুলো একটু সাবধানে চালালেই হবে। আর যেহেতু এখনো দেখে তো মনে হচ্ছে না মানুষের খুব একটা কোনো সকাল হয়েছে বলে, রোববারের সকাল বলে কথা, তো লোকজন তো ঘুম থেকে একটু দেরি করেই উঠবে, ন্যাচারাল। তো দেখি কোথাও একটা ব্রেকফাস্ট আমাদের করতে হবে। বাড়ি থেকে একটু হালকা করে খেয়ে বেরিয়েছি, তো হয় আরামবাগ নয়তো তার আগে পরে কোথাও একটা আমরা ব্রেকফাস্ট করবো। আরামবাগে আই থিঙ্ক বেটার অপশনস পাওয়া যাবে, কারণ এই রাস্তায় খাওয়ার দোকান খুব একটা নেই বললেই চলে। টুকটাক চায়ের দোকান আছে, কিন্তু খেতে চাইলে মানে ব্রেকফাস্ট করতে চাইলে আমার মনে হয় আরামবাগ ইজ এ গুড অপশন। আমরা এখন আরামবাগে পৌঁছে গেছি আর এখানে এসে আমরা সবার আগে যেটা করছি ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখনো অবধি দোকান খুব একটা বেশি খোলেনি, তাই আমরা রাস্তার ধারে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখানে চাটা একটু খাবো, একটু বসবো, বসে তারপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন ব্রেকফাস্ট করে আরামবাগ থেকে বেরিয়ে গেছি। এবার একটু ব্রেক নিচ্ছি, এখানে একটু চাটা খাই। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আমরা একটু বেরিয়ে দাঁড়ালাম, কারণ আরামবাগ বাজারের জায়গাটা না খুব ঘিঞ্জি, আর ওখানে বাস টাস এসে দাঁড়াচ্ছে, তো অসুবিধা হবে তোমাদের সাথে কথা বলতে, তাই একটু বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা বেরোবো। ও হ্যাঁ, তোমাদেরকে তো ডেস্টিনেশনই বলা হয়নি আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর। অনেকে আন্দাজ করবো যে যখন আমরা আরামবাগের দিকে ঢুকেছি তো বিষ্ণুপুর যাওয়ার চান্সেসটাই হাই একদম। তবে আজকে আমরা প্রথমে যাব বিষ্ণুপুর, এবং বিষ্ণুপুর ঘুরে তারপর আমরা আসবো হচ্ছে জয়পুর ফরেস্ট। হ্যাঁ, তবে জয়পুর ফরেস্টের ভিডিও তোমরা যারা দেখতে চাইবে সেটা বিষ্ণুপুরের ব্লগটা রিলিজ হওয়ার পরই, তারপরে আমরা জয়পুর ফরেস্টের একটা আলাদা ব্লগ রিলিজ করবো। তাহলে কি হবে, তোমরা দুটো জায়গা আলাদা আলাদা করে সুন্দরভাবে দেখতে পারবে, এবং সময়টা অনেকটা লাগবে না, এবং টাইম কনজিউমিং হবে জিনিস। এক্স্যাক্টলি। আর পেছনের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো গ্রাম, ঠিক আছে, এরকম খড়ের ছাউনি, সামনে ধানের জমি, খুব সুন্দর একটা পরিবেশ। তার সামনে একটু অল্প দার্জিলিং টি, এছাড়া তো আর জার্নি বোঝা যায় না। বিষ্ণুপুর যাচ্ছি, জয়পুর যাচ্ছি, আর কালকে সেটা রাজস্থানে জয়পুরই হোক না কেন, জার্নিটাই আসুন, ডেস্টিনেশন তো বেরোলেই পৌঁছে যাবে। জার্নিটাকে এনজয় করতে করতে যাওয়াটাই হচ্ছে আমাদের আসল। আমরা জয়পুর ঢুকে গেছি, এখান থেকেই জয়পুর জঙ্গল স্টার্ট হয়ে যাচ্ছে। আর আমাদের বাঁদিকে এখন বনলতা রিসর্ট, জয়পুরের বিখ্যাত। ইচ্ছা আছে আমরা ফেরার সময় এখানেই ঢুকবো।
এখানেই লাঞ্চটা সারবো আমাদের। এদের খাওয়া দাওয়া কিন্তু সত্যিকারেরই খুব সুন্দর, সেটা নিয়ে আমরা পরে আসছি। আপাতত সামনে জয়পুরের জঙ্গল, বিখ্যাত জয়পুরের জঙ্গল। এখানে ভেতর দিকেও একটা ঘোরার জায়গা আছে যেখানে তোমাদেরকে নিয়ে যাব, বাট সেটা আমি একটা অন্য ভ্লগে আমরা আনবো। সেটা বিষ্ণুপুরের পরের ভ্লগে আমরা রিলিজ করছি, সেটা হবে জয়পুর জঙ্গলের জন্য এক্সক্লুসিভ ভ্লগ। দাঁড়াবো না করে জয়পুরে সেই দাঁড়িয়েই পড়লাম, একটু চা টা খেয়ে তারপর এখন আবার জার্নি স্টার্ট করছি। সোজা বিষ্ণুপুরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে আমাদের ওই দিকে, ওটা সোজা গিয়ে পুরুলিয়া ঢুকছে। ওই দিক দিয়ে ঝাড়গ্রামও যাওয়া যায়, মুকুটমণিপুরের রাস্তাটা বেসিক্যালি। আর এই হচ্ছে বিষ্ণুপুরের এন্ট্রান্স। মন্দির নগরী বিষ্ণুপুর, মল্লভূম, মল্ল রাজার দেশ। বিষ্ণুপুর মানেই মন্দির আর টেরাকোটা। আমরা এখন পৌঁছে গেছি বিষ্ণুপুরের রাসমঞ্চ, যেটা বিষ্ণুপুরের সব থেকে মেন, মানে বলতে পারো প্রধান ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ। তো এই ডান দিকে টিকিট কাউন্টার, আমরা একটু আগে এখান থেকে টিকিট কেটে রাসমঞ্চে প্রবেশ করলাম। টিকিট মূল্য পার হেড 25 রুপিস, ঠিক আছে? তো তোমরা এই টিকিটটাকে যত্ন করে রাখবে, কারণ এই টিকিটটা শুধুমাত্র রাসমঞ্চ না, এটা জোড়বাংলা মন্দির এবং শ্যামরাই মন্দির, দুটো মন্দিরের ক্ষেত্রে কিন্তু এই টিকিটটাই তোমাদের লাগবে। আর যেখানে তোমরা টিকিট কাটবে সেখানে কিন্তু তোমরা অনেক গাইড পেয়ে যাবে, বিষ্ণুপুরের গাইড, রেজিস্টার্ড, গভর্নমেন্ট রেজিস্টার্ড গাইড। তোমরা যদি বিষ্ণুপুর ঘুরতে চাও এবং এর ইতিহাস আরও ডিপলি মানে ইনডেপথ জানতে চাও, তোমরা কিন্তু গাইড বন্ধুদের সাহায্য নিতে পারো। তো আর কি বলবো, এবার রাসমঞ্চটা একটু ঘুরে দেখি। আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রাশ, নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে, কারণ এই জানুয়ারি মানে এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি কিন্তু প্রচণ্ড একটা রাশ চলতেই থাকে। আমরা এখন আছি বিষ্ণুপুর রাসমঞ্চে। এই মন্দির ল্যাটেরাইট পাথরে তৈরি। এটা 1600 সালে মল্ল রাজা বীরহাম্বা এই মন্দির তৈরি করেছিলেন। আর এর বিশেষত্ব হচ্ছে রাসের সময়, রাসের যখন মেলা হয় তখন বিভিন্ন জায়গা থেকে রাধাকৃষ্ণের মূর্তি এনে এই মন্দিরে বিশেষ পুজো করা হয়। বিষ্ণুপুর কিন্তু আজকে মারাত্মক ভিড়, পুরো বিষ্ণুপুরেই আজ উৎসব। এখন তো পর্যটকদের ভিড় প্রচণ্ডভাবে রয়েছে বিষ্ণুপুরে। তো আমরা রাসমঞ্চে প্রচণ্ড ভিড় পেয়েছি, যতটা সম্ভব শ্যুট করেছি। এখন আমরা এসে গেছি যেখানে, সেটা হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত পঞ্চরত্ন শ্যামরাই মন্দির। আমরা দেখিয়েছিলাম না যে একটা টিকিট কাটা হয়েছিল রাসমঞ্চে, ওই টিকিটটা কিন্তু এখানেও না। তো টিকিটটাকে যত্ন করে তোমরা কিন্তু সঙ্গে রাখো। 1643 সাল, সেই সময়তে মল্লরাজ রঘুনাথ সিং এই মন্দির তৈরি করেন। এটা পঞ্চরত্ন স্থাপত্য শৈলীর একটি অন্যতম প্রধান নিদর্শন এই বিষ্ণুপুর। কারণ আমরা যদি দেখি এর কিন্তু 5খানা চূড়া রয়েছে, তাই এটা পঞ্চরত্ন স্থাপত্য শৈলী। আর মন্দিরের গায়ে টেরাকোটার কাজ তোমাদেরকে আমরা দেখাবো। সেখানে রামায়ণ মহাভারতের বিভিন্ন যে গল্প, পুরাণের গল্প,
সেগুলোই কিন্তু এই টেরাকোটাতে মানে খোদাই করা রয়েছে। তো আমরা কিন্তু দেখে বেসিক্যালি আশ্চর্য হই যে এত বছর আগে, এতশো বছর আগে এই সুন্দর স্থাপত্য শৈলীগুলো কোনো রকম মেশিন ছাড়া, কোনো রকম টেকনোলজি ছাড়া শুধুমাত্র কিন্তু হাতে ছেনি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই জন্যই বিষ্ণুপুর কিন্তু মন্দির নগরী। বিষ্ণুপুর আমাদের মনে খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক স্থান। ইতিহাস অনুসারে এই মল্ল রাজারা বৈষ্ণব ছিলেন, তাই সমগ্র বিষ্ণুপুর জুড়েই শ্যাম এবং রাধার মন্দিরেরই প্রাধান্য বেশি। এই মন্দিরের দেওয়ালগুলো যদি একটু খুঁটিয়ে দেখা যায়, দেখা যাবে সেখানে বিভিন্ন পৌরাণিক কাহিনী, যেরকম রামায়ণ, মহাভারতের বিভিন্ন চরিত্র বা বিভিন্ন গল্পকথা সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। কি অদ্ভুত না? কত শত যুগ আগেও কিন্তু যে হাতে করে যে কারিগর এগুলো বানিয়েছিলেন তা সত্যিই তাজ্জব হতে হয়। বিষ্ণুপুর মানেই আমরা টেরাকোটা বুঝি। এখানে বিভিন্ন রকমের টেরাকোটার ছোট ছোট পুতুল আর প্রদীপ, বাচ্চাদের খেলনা, মুখোশ, অনেক কিছু আছে। আপনারা চাইলে এখানে আসলে ঘুরে দেখতে পারেন এবং পছন্দ মতো জিনিস কিনতে পারেন। আমরা এখন চলে এসেছি গুমঘরের সামনে। গুম অর্থাৎ যেখানে বন্দি করা হয়। এখানে বলা হয় যে মল্ল রাজারা বন্দীদের রাখতেন। আবার কেউ কেউ বলে এখানে শস্য রাখা হতো। আবার ঐতিহাসিকভাবে কেউ কেউ বলে এখানে ওয়াটার স্টোর করা হতো, মানে জল রাখা হতো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই গুমঘর হচ্ছে একদম শ্যামরাই মন্দিরের উল্টো দিকে অবস্থিত। তাই যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে পাশে, সেখানে গাড়ি পার্ক করে একেবারে দুটো ঘুরে নিতে পারো। চলো তোমাদেরকে আর একটু কাছ থেকে ঘুরে দেখাচ্ছি। আমার পেছনেই আছে গুমঘর। গাড়ি পার্ক করে আমরা এখন যেখানে এলাম তার সামনে দেখতে পাচ্ছি দুটো জোড়া মন্দির। এই মন্দির কোন ঠাকুরের বা এই মন্দিরের বিশেষত্ব কি তার ইতিহাস আমরা সঠিকভাবে জানতে পারিনি। দেখা যাচ্ছে মন্দিরটা প্রায় ভগ্নপ্রায়, অসত্য গাছ এখানে গজিয়ে গেছে মন্দিরের গায়ে। কিন্তু আমরা এখানে সঠিকভাবে ইতিহাস জানতে পারলাম না। কয়েকজন লোকের থেকে লোকাল জানতে পারলাম যে এটার এখানে নর্মাল দুটো মন্দির, যেটা মল্ল রাজাদের আমলে তৈরি হয়েছিল। কিন্তু এই মন্দির দুটো দেখে মনটা হঠাৎ করে খুব জুড়িয়ে গেল। পুরো সবুজে ঘেরা এই জায়গাটা, সামনে মন্দিরের চাতাল, মানে একটা অদ্ভুত মাদকতা তৈরি করেছে। আজকে কিন্তু রোদ প্রচন্ড, শীত অতটাও নেই, যদিও জানুয়ারি। কিন্তু এই মন্দিরে এসে কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে না যে বাইরে কতটা রোদ আর কতটা গরম রয়েছে। আগের মন্দিরগুলো ঘুরে একটু রেস্ট নিলাম, তারপর একটু গাড়িতে জল ছিল, একটু জল টল খেয়ে আমরা এখন এখানে এসে দাঁড়ালাম। এটার নাম হচ্ছে জোড়বাংলা টেম্পল, সেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি। এটা 1655 সাল, সেই সময়তে মল্লেশ্বর রাজা রঘুনাথ সিং উনি প্রতিষ্ঠা করেন এই জোড়বাংলা টেম্পল। এই টেম্পলের বিশেষত্ব হচ্ছে এটা দুই চালা বিশিষ্ট। এই যে দুটো চালা দেখা যাচ্ছে, এই দুই চালা থেকেই হচ্ছে এর নাম জোড়বাংলা। তো এটা অত্যন্ত একটি বিশিষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন এখানে। তো তোমরা যারা ঘুরতে চাও তোমরা কিন্তু বিষ্ণুপুরে আসে অবশ্যই জোড়বাংলা মন্দির একবার ঘুরে।
ঘোড়াগুলো এগুলো 60 তো, আর এগুলো কত? আর এগুলো এটা হলো বিষ্ণুপুরের মল্ল রাজাদের রাজবাড়ির ধ্বংসাবশেষ। এখন এটি ভগ্নপ্রায় অবস্থা, তাই এখানে প্রবেশ নিষিদ্ধ। তাই আমরা ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারছি না, বাইরে থেকেই যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুরের রাধাশ্যাম মন্দিরে। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1758 খ্রিস্টাব্দে মল্ল রাজা চৈতন্য সিংহের শাসনকালে। এর পেছনেই রয়েছে ভোগ কক্ষ, আর ওইদিকে রয়েছে নববতখানা, যেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এই মন্দিরটি শ্যাম ও রাধার প্রতি উৎসর্গ করে বানানো হয়েছিল। প্রচন্ড গরম রয়েছে, কিন্তু বিষ্ণুপুর কি পুরো না করে ফেরা যায়? তাই এখন আমরা এসে গেছি লালাজি মন্দিরে। এই রাধে শ্যাম মন্দিরটা ঘুরে। এই মন্দিরটা কিন্তু পঞ্চরত্ন মন্দির, মানে 5টা গম্বুজ আকৃতির এর মন্দিরে চূড়ো রয়েছে। এই মন্দিরটা কিন্তু শ্যাম আর রাধাকে উৎসর্গ করা, মানে শ্যাম আর রায়কে উৎসর্গ করা। অসাধারণ সুন্দর টেরাকোটার কাজ, যেটা সবার মন কিন্তু জুড়িয়ে দেয়। জানুয়ারি যতই শীত বলুক না কেন, মাঘের শীত যতই বলুক না কেন, এখানে কিন্তু প্রচন্ড গরমও রয়েছে। এই গরমে যখন ঘুরে দেখছি আর ব্লগ যখন বানাচ্ছি, দেখার মতো জিনিস নিশ্চয়ই আছে। পরের বার আর দেরি না করে চলে এসো কিন্তু বিষ্ণুপুর। শ্যামরাই মন্দিরের মতো এখানেও একটি ভোগ কক্ষ রয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি একটা তুলসী মঞ্চ, আর তার পাশে দেখতে পাচ্ছি রাস মঞ্চ। অনেকেই উঠে কিন্তু ওখানে সেলফি টেলফি তুলছে। এখন সেলফি তোলার হিড়িকটা কিন্তু খুবই বেশি। আমাদের অনেক সেলফি উঠেছে, সেগুলো আমরা দেবো না হয় কিছুদিন পরে। যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো বিষ্ণুপুরের গড় দরওয়াজা। গড় দরওয়াজা মানেই যেটা বোঝা যায়, বিষ্ণুপুর রাজ্য যে গড়, তার প্রধান প্রবেশপথ ছিল হচ্ছে এই দরজা, এবং সেটাই ছিল হচ্ছে বিষ্ণুপুরের প্রতিরক্ষার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এই জায়গাটা পুরো পরিখা দিয়ে ভাগ করা ছিল, মানে শত্রুর এখানে ঢুকতে পারতো না। আর এই জায়গাটার ভেতরে যদি ঢুকলে দেখা যাবে যে এর ভেতরে প্রচুর দেবদেবীদের চিত্র, প্রচুর মানে শিল্প কৌশল, অন্যান্য অনেক পোড়ামাটির চিত্র এখানে কিন্তু
ফাঁকা রয়েছে। এটা কিন্তু বিষ্ণুপুরের মল্ল রাজাদের ইতিহাসের একটা অন্যতম বিশেষ নিদর্শন। এটা কিন্তু শুধুমাত্র একটা দরওয়াজা নয় আজকের দিনে, এটা কিন্তু আমাদের কাছে একটা পুরনো আমলের ফেলে আসা আমলের ইতিহাসকে বলছে। চলো ভেতরে গিয়ে দেখি গড় দরওয়াজাটা কেমন। আর এখানে কিন্তু দুটো দরওয়াজা আছে, একটা বড় দরওয়াজা আর একটা আছে ছোট দরওয়াজা। আমরা দুটোই তোমাদের দেখাবো। এসো। গড় দরওয়াজার মধ্যে এই যে বড় বড় খুবরি জাতীয় আকৃতিগুলো রয়েছে, এখানে কিন্তু সৈন্য সামন্তরা বসে দরজাটাকে পাহারা দিত। বড় দরওয়াজার পাশেই মানে একটু পেছন দিকে আর কি তোমরা পাবে হচ্ছে দেখতে ছোট দরওয়াজা। ঠিক যেমন বলেছিলাম, এখানে আসলে যেন মনে হচ্ছে এক টুকরো ইতিহাস আমাদের হাতের মুঠোয় চলে আসে। ঘুরতে ঘুরতে প্রচন্ড ক্লান্তি এসে গেছে, প্রচন্ড ঘামও হচ্ছে। আর কেউ বলবে না এটা জানুয়ারি, তাই অগত্যার ভরসায় আমুলের আইসক্রিম। Yes. আর তোরটা কি? আমারটাও কর্নেটো আর আমুলের। সাথে কেউ বলবে এই ঠান্ডা চিল জলের বোতল। এই নাকি শীতের দুপুর, এই নাকি শীতের বিষ্ণুপুর। সে যাই হোক, সেসব কথা নয়, পরে হবে। আপাতত যেটা দরকার সেটা হচ্ছে এটাকে গলাধকরণ করে দেখি এরপর আবার কি দেখা যায়। Yes. ঠিক আছে, ততক্ষণ খাই। বিষ্ণুপুরে আসলে পোড়ামাটির রথ আর ছিন্নমস্তা মায়ের মন্দির ঘুরে দেখতে একদমই ভুলবে না। তার পাশেই রয়েছে দলমাদন কামান। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তাকে ইতিহাসের পীঠস্থান বললেও কম বলা হয়। এই যে কামানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মর্দন কামান, বা যেটাকে বলা হয় দলমাদল কামান। কথাটা আমার আটকে গেছিল একটুখানি, মানে খুব টাফ বাংলা আর কি। তো অ্যাকচুয়ালি 1742-এ যখন মারাঠারা বর্গী আক্রমণ করে, তখন মল্ল রাজা গোপাল সিংহ এই কামান ব্যবহার করে মারাঠা বর্গী আক্রমণ ঠেকানোর জন্য। তো এই কামানের ক্ষেত্রে আর একটা কথা প্রচলিত রয়েছে, এটাকে রূপকথা বলতে পারো, যে বলা হয় নাকি মহাভারতে শ্রীকৃষ্ণ দলমাদল কামানকে স্বয়ং বিষ্ণুর অবতার হিসেবে ব্যবহার করে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন। এই কামানটি তৈরি করা হয়েছিল খাঁটি লোহার দ্বারা, আর এর দৈর্ঘ্য প্রায় 3.8 মিটার্স। আজ পোড়ামাটির হাট বসেছে বিষ্ণুপুরে, আর তার সঙ্গে মেলাও চলছে। ওই জন্য ম্যাক্সিমাম রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছে, আর প্রচন্ড ট্রাফিক হয়ে গেছে। আমাদের এখন বাজে 2:45, আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। ওই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। এখান থেকে বেরিয়ে আমরা জয়পুরে যাব, জয়পুরে লাঞ্চ করে একটু ঘুরে ফিরবো, তোমাদের সাথে সেই জার্নিটাও শেয়ার করব। আর সেইটার জন্য তোমাদেরকে দেখতে হবে আমাদের নেক্সট ব্লগ। ইয়েস, আমরা জয়পুরের ব্লগটা সেপারেট করছি, আর বিষ্ণুপুরেরটা আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো সাথে থেকো, আর নেক্সট ব্লগটাও অবশ্যই দেখো, এইটাও দেখো, জানিও তোমাদের কেমন লাগছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।